একটা পলিসি সাপোর্ট দরকার আছে এই মুহূর্তে অন্তত। সেটা সবচেয়ে সুবিধা হচ্ছে যে কামিং ফাইন্যান্স বিল বা বাজেট প্রপোজালস, ওটা হচ্ছে সুযোগ দেওয়ার। বাজারের যে কারণগুলোকে সামনে হাইলাইট করে প্রতিনিয়ত বাজারকে ফেলা হচ্ছে, আমি ফেলা হচ্ছে এই কারণে বলবো, কারণ বাজারটা এই অবস্থা আসার মতো কিন্তু দেশের পরিস্থিতি না। মানে বাজারের রিফ্লেকশন দেখলে মনে হবে আমাদের অবস্থা শ্রীলঙ্কার চেয়েও খারাপ হয়ে গেছে, আসলে তো তা না। মে মাস জুড়েই পুঁজিবাজারে লেনদেন হচ্ছে দরপতনের মধ্য দিয়ে, যা মাসের শেষ দিকে এসে আরও গতি পেয়েছে। ফলে চলতি মাসে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক কমেছে প্রায় 350 পয়েন্ট, আর প্রায় 1000 কোটি টাকার লেনদেন নেমেছে 300 থেকে 400 কোটি টাকার ঘরে। এই বিশ্লেষকের মতে নানা দিক থেকেই কঠিন সময় পার করছিল পুঁজিবাজার। এর মধ্যে বাজেট প্রস্তাবনায় পুঁজিবাজার নিয়ে গণমাধ্যমে যেসব খবর বেরিয়েছে তা আরও শঙ্কিত করেছে বিনিয়োগকারীদের। তবে ভিন্ন মত অন্য বিশ্লেষকের। যে সুদের হার বৃদ্ধি, বন্ডের ইল্ড রেট অনেক বেশি, এখন এখান থেকে অর্থ আউটফ্লো হচ্ছে, আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভের কমতি এবং টাকার অবমূল্যায়ন সব কিছু আমাদের বিরুদ্ধে যাচ্ছে সত্যি কথা বলতে কি। কিন্তু এই সিচুয়েশানে যেটা মোর ইম্পর্টেন্ট সেটা একটা পলিসি সাপোর্ট। এখন আমরা যদি শুনতে থাকি যে সামনে যে ফাইন্যান্স বিল যেটা উপস্থাপন করতে যাচ্ছেন অর্থমন্ত্রী মহোদয়, সেখানে তেমন কিছুই নেই, বরং যা ছিল সবই উঠিয়ে নেওয়া হচ্ছে। এটা আমাদের জন্য দুর্ভাগ্য। বাজারের যে কারণগুলোকে সামনে হাইলাইট করে প্রতিনিয়ত বাজারকে ফেলা হচ্ছে, আমি ফেলা হচ্ছে এই কারণে বলবো, কারণ বাজারটা এই অবস্থা আসার মতো কিন্তু দেশের পরিস্থিতি না। মানে বাজারের রিফ্লেকশন দেখলে মনে হবে আমাদের অবস্থা শ্রীলঙ্কার চেয়েও খারাপ হয়ে গেছে, আসলে তো তা না। অর্থনীতির যেসব তথ্যপাত্য আমাদের আসছে সেই জায়গাগুলো থেকে কিন্তু অনেক দিন ধরে এই ধরনের তথ্যপাত্রগুলো আসছে। মাঝে কি হয়েছে, শুধুমাত্র ইকোনমিতে যদি বলি যে 9-6 যে ক্যাপটা ছিল এটা তুলে দেওয়ার কারণে ব্যাংক সুদের হারটা বেড়েছে। তাহলে ব্যাংকিং সেক্টরে বা ফিক্সড আর্নিং জায়গাটায় যারা ইনভেস্টমেন্টে যায় তারা কিন্তু স্পেকুলেশনে খুব একটা যায় না। স্পেকুলেশনের মানিটা আলাদা, ব্যাংকের মানিটা আলাদা, তাহলে সেইটাও কিন্তু সেভাবে ম্যাটেরিয়াল না। তার পাশাপাশি আমি যদি বলি যে আরও যে কথা বলা হচ্ছে যে গেইন ট্যাক্স নিয়ে প্রপোজড যে ডিসকাশনগুলো আছে সেটাও একটা ওয়ান অফ দ্য রিজন। এখন গেইন ট্যাক্সের কথা যদি বলা হয়, ট্রুলি যদি আমি মনে করি যারা এই বাজারে গেইন করছে বা যারা সত্যিকার অর্থে গেইন তারাই করতে পারে যারা কারসাজি চক্রের সদস্য। সাধারণ বাজারে কারো পক্ষে কোনো ধরনের গেইন করা সম্ভব না। তারা যেহেতু সব কিছুর বেনামে বিভিন্নভাবে করে, তারা গেইন ট্যাক্স দেওয়ার প্রশ্নই আসে না। তার মানে একদিকে গভর্নমেন্টের এখান থেকে কোনো কিছু আদায় হবে না, অন্যদিকে এটাকে ভর করে বাজারে কিন্তু যা ক্ষতি করার করছে, এবং ক্ষতি কারা করছে, যাদের হাতে পারচেস পাওয়ার আছে, যারা স্মার্ট মানি অ্যারেঞ্জ করতে পারে তারাই। চলতি সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসিতে লেনদেন হয়েছে 5 কার্য দিবস। এর মধ্যে 3 দিন সূচকের নেতিবাচক প্রবণতার বিপরীতে ইতিবাচক ছিল 2 দিন। সপ্তাহের প্রথম দিন রবিবার ডিএসসিতে সর্বোচ্চ 62 পয়েন্ট হারালেও পরদিনই সর্বোচ্চ 60 পয়েন্ট বাড়ে। এতে সপ্তাহ ব্যবধানে ডিএসসি এক্স কমে 60 পয়েন্ট। আগের সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহের লেনদেনের পরিমাণ আরও কমেছে। এই সপ্তাহের সোমবার ডিএসসিতে সর্বোচ্চ 506 কোটি টাকা লেনদেন হয়, আর সবচেয়ে কম লেনদেন হয় 307 কোটি টাকা। বাকি 3 দিন লেনদেন হয়েছে 400 ও 300 কোটি টাকার ঘরে। এতে চলতি সপ্তাহে দৈনিক গড় লেনদেন নামে 390 কোটি টাকায়। তাদের মতে পুঁজিবাজারকে সামগ্রিকভাবে এগিয়ে নিতে হলে তালিকাভুক্ত কোম্পানির পাশাপাশি বিনিয়োগকারীদের কর সুবিধা দিতে হবে, অন্যথায় সরকারের রাজস্ব বাড়ানোর লক্ষ্য তো পূরণ হবেই না, উল্টো ক্ষতির মুখে পড়বে বাজার। পুঁজিবাজারকে যদি ভালো রাখতে হয়, করতে হয়, বা মোর পার্টিসিপেটরি, এটা আরও বড় করতে হয়, তাহলে একটা পলিসি সাপোর্ট দরকার, যেটা একসময় ছিল সিস্টেমে। যেমন ধরো লিস্টেড কোম্পানি নন লিস্টেড ট্যাক্স ডিফারেন্স 10% ছিল, এটা আরও ওয়াইডেন হওয়া উচিত, যারা ঢাকা স্টক এক্সচেঞ্জে বলেছে। তারপরে অ্যাট সোর্স ডিভিডেন্ড ইনকামের উপর ডিভিডেন্ড পে আউট উপর 10% কেটে নিচ্ছে সরকার এখন এনবিআর, সেটা ফাইনাল ডিভিডেন্ড ডিক্লেয়ার করা যেতে পারে, সরি ফাইনাল ট্যাক্স। এটা একটা বড় একটা উপকার হবে, মানে এইখানে যারা আছে তাদের, বা যারা মধ্যবিত্ত শ্রেণী, উচ্চ মধ্যবিত্ত, তাদেরকে এইখানে আনার জন্য, মানে তারা ইনভেস্টার, প্রকৃত ইনভেস্টার হওয়ার জন্য। আর হচ্ছে ওই যে ভালো কোম্পানিগুলো, এটা প্রধানমন্ত্রীও বলেছেন যে ভালো কোম্পানি দেশীয় আবার মাল্টিন্যাশনাল লিস্টিং আনার জন্য, সরকারিগুলো তো আছেই। তো এই সবই যদি যথেষ্ট মানে যথার্থভাবে চিহ্নিত করা হয়েছে, কিন্তু এখন যদি এটা পলিসি সাপোর্ট ছাড়া এগুলা কোনোটাই কার্যকর হবে না। তারা অঙ্ক কষে যে এখানে 2.5% হলে এত, নো, এটা হবে না। ওই 2.5% পেতে আরও যদি কোম্পানিগুলো ইনকাম কম দেখায় তাহলে কী করবে?
ওই 2.5% লাভ হবে? বরং কোম্পানিগুলোকে লিস্টিংয়ে আনলে সেখানে তারা মোর ট্রান্সপারেন্ট হলে ট্যাক্স রেট কম হলেও তারা বেশি পাবে। এই জন্য তো আমি বলি যে আমাদের পলিসি মেকার্সদের মধ্যে অনেকেই আছে পেনি ওয়াইজ পাউন্ড ফুলিশ। আমরা তো পুঁজিবাজারকে শুধু সূচক উপরের দিকে যাবে সেটা বলছি না, আমরা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এটা পার্টিসিপেটরি হতে হবে। ইকোনমিতে হাজার হাজার কোটি টাকার ব্যবসা করতেছে ভালো কোম্পানিগুলো লিস্টিংয়ে আনতে হবে। আমরা বলতে চাইছি যে যারা মিডল ক্লাস হায়ার লেভেল মিডল ক্লাস তাদেরকে এখানে একটা সুযোগ ইনভেস্টমেন্টে তাদের কিছু সুবিধা আপাতত দেওয়া হোক, মানে ট্যাক্স রিলেটেড। আমার দাবি হচ্ছে অংশীজনের দিক থেকে বাজার মানে ভালো করার জন্য, ভালো কোম্পানি আনার জন্য ট্যাক্সের গ্যাপ বাড়ানো, অন্যদিকে আপনি কি করছেন, ট্যাক্সের গ্যাপকে আরও কমিয়ে দিচ্ছে। তার মানে সরকারের যেই ধরনের প্রস্তাবনাগুলো আমরা দেখছি বাজেট কেন্দ্রিক, তা সব কিন্তু আসলে পুঁজিবাজার সহায়ক না। এটা হলো কোম্পানি সংক্রান্ত ইস্যুতে। আর গেইন ট্যাক্সের ব্যাপারটাও কিন্তু আসলে বড়দের তারা ট্যাক্স দিবে না, এটা সাফারার হবে সাধারণ মানুষ, কারণ এটাকে ক্যাপিটালাইজ করে বড়রা বাজারকে ফেলবে। তাহলে এটাও কিন্তু মানুষের বিপক্ষে যাচ্ছে। এবং আইটি খাতে একটা ট্যাক্স সুবিধা ছিল, সেটাও কিন্তু এখন থাকছে না। এবং গভর্নমেন্ট এই পুরো কাজটা কেন করছে? IMF থেকে প্রেসক্রিপশন আছে যে আমাদের রেভিনিউ বাড়াইতে হবে। রেভিনিউ বাড়ানোর জন্য NBR এক্সপ্লোর করতেছে কোন কোন জায়গায় আমরা আরও ট্যাক্সের নেটকে বাড়াতে পারি। এখন তারা নেট বাড়ানোর জন্য ধরেন আপনারা জাল বিছালেন, এই জালের মধ্যে কোনো মাছ ধরা পড়লো না, তাহলে তো এই নেটটা আসলে শুধুমাত্র একটা ইস্যু বা কথার কথা, কোনো বাস্তব ইমপ্লিকেশন নাই। এমন দরপতনের জন্য মার্কেট মেকারদের অপেশাদার আচরণকেও দায়ী করেন এই বিশ্লেষক।